হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের জিকের ক্লাস নাম্বার 7, যেখানে আমরা লাস্ট মিনিট সাজেশন এই সিরিজটাকে কন্টিনিউ করছি, যেখানে প্রত্যেকটা কোশ্চেন তোমরা প্রিভিয়াস ইয়ার থেকে দেখতে পারবে। চলো, তো ফার্স্ট একটু বলে দিই। দেখো, সিআরপি একাডেমিতে বর্তমানে এই দুটো ব্যাচ রানিং আছে। একটা ডাব্লিউপিকেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ, যারা যারা এই ব্যাচটায় জয়েন করতে চাও অবশ্যই করে জয়েন করতে পারো। এটায় তোমরা ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু প্র্যাকটিস করতে পারবে। ওভারঅল এখানে ৩,৫০০-এর বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, আর ৮০টা প্র্যাকটিস সেট আছে টোটাল এখানে, ঠিক আছে। আর এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 249, এটা ওয়ান টাইম পেমেন্ট। আর এখান থেকে কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 9647553612, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আর এই ব্যাচটায় যারা জয়েন করতে চাও একদম ডেডিকেটেডভাবে, মানে একদম প্রথম থেকে যারা একদম, যাদের সিলেবাস পুরো কমপ্লিট হয়নি এখনও, ঠিক আছে, এখানে তোমরা থিওরি ক্লাস প্লাস সমস্ত এমসিকিউ এখানে পেয়ে যাবে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু, ঠিক আছে। আর নতুন সিলেবাস হিসাবেই এটা হচ্ছে, আর লেটেস্ট প্যাটার্নে যেমন কোশ্চেন আসছে সেই হিসাবে এটাকে ব্যাচটাকে করা হয়েছে। এটা তোমাদের 20 আগস্ট থেকে স্টার্ট হয়ে গেছে। যারা এখনও জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে। এটার জন্য তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে হোয়াটসঅ্যাপে বা কল করে নিও। ওকে, তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন থেকে আজকে। দেখো, আজকে ফার্স্ট কোশ্চেন, তো ওভারঅল আমরা প্রত্যেক দিনের মতো 30টা করে কোশ্চেনই ডিসকাস করব। এই 30টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো ঠিক করতে পারবে সেটা কাউন্ট করবে অবশ্যই করে। দেখো ফার্স্টে কি বলেছে, যে আমাদের যে গভর্নর, মানে রাজ্যপাল, ঠিক আছে, তার সম্পর্কে কোন বক্তব্যটা ঠিক নয় সেটা জানতে চেয়েছে। তো এখানে 4টে অপশান দিয়েছে। তো ওভারঅল আগে কোশ্চেনগুলো পড়ো, অপশানগুলো না পড়লে কোনো মতে অ্যান্সার করতে পারবে না এখানে। দেখো ফার্স্ট অপশান এখানে কি বলেছে, তিনি মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে। হ্যাঁ, দেখো স্টেটের যা কিছু হচ্ছে সব কিছু ডিপেন্ড করে আছে সেই গভর্নরের উপরেই, মানে যা, মানে আমাদের পুরো সেন্ট্রালের যে কাজটা প্রেসিডেন্ট করছে সেটাই স্টেটের কাজে কে করছে, গভর্নর বা রাজ্যপাল করে দিচ্ছে। মানে সেই প্রধানমন্ত্রী যেটা যদি বলা হয় যে এখানে কে নিয়োগ করে, সেই হিসাবে যদি বলা হয় তাহলে তো প্রেসিডেন্ট হয়, কিন্তু এখানে যদি মুখ্যমন্ত্রী কথা বলা হয়, স্টেটের কথা বলা হয়, তখন সেটা গভর্নর। এটা ঠিক আছে, এটা 1 নম্বর ঠিক আছে। এবার বলেছে কি, তিনি একজন ব্যক্তির মৃত্যুদণ্ড ক্ষমা, প্রত্যাহার এবং ক্ষমা করার ক্ষমতা রাখেন। এটা একদম ভুল আছে, এটাই ভুল আছে অপশান বিটা। কারণ কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড বা কোনো ক্ষমা প্রত্যাহার করা, যেটা এটা করে থাকে কি, এটা প্রেসিডেন্ট, ঠিক আছে, এটা করে থাকে প্রেসিডেন্ট। আর এটা কততম আর্টিকেলে আছে, আর্টিকেল 72-এ আছে। আর্টিকেল 72 আছে, এটাও মাথায় রাখতে হবে যে আর্টিকেল 72-এ এটা বলা আছে। আর্টিকেল 72-তে, ক্লিয়ার, আর্টিকেল 72-তে আছে। নেক্সট কী বলেছে, তিনি নির্দিষ্ট পরিস্থিতিতে অধ্যাদেশ জারি করতে পারে। হ্যাঁ, এটাও ঠিক আছে। রাজ্যের নির্বাহী ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত। হ্যাঁ, এটাও ঠিক আছে। তার মানে ভুল কোনটা হচ্ছে, অপশান বি, কারণ এটা প্রেসিডেন্টের সঙ্গে কানেক্টেড, রাষ্ট্রপতির সঙ্গে কানেক্টেড। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 1 নম্বর কোশ্চেনের। ওকে, চলো সেকেন্ড কোশ্চেন। দাঁড়া একটু ওয়েট করো, জাস্ট আমি দেখি স্টার্ট হয়েছে নাকি, সব ঠিকঠাক আছে। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে। একবার দেখে নিতে হবে, কারণ লাইভ থাকলে আলাদা, রেকর্ডে আলাদা। দেখো বলেছে, কোন দেশটি বায়ুর দেশ নামে পরিচিত? তো অ্যান্সার করো প্রত্যেকে, কোনটি বায়ুর দেশ নামে পরিচিত? দ্য কান্ট্রি অফ উইন্ডস এটাকে বলা হয়, দ্য কান্ট্রি অফ উইন্ডস বলা হয়, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ডেনমার্ক। এটা হয়ে যাবে ডেনমার্ক। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ডেনমার্ক। কেন হয়ে যাবে ডেনমার্ক তার সম্পর্কে একটু আমরা বলে দিই। কারণ এখানে বায়ুশক্তির ব্যাপক ব্যবহার করা হয়ে থাকে, বায়ুশক্তির মাধ্যমে ব্যাপক প্রযুক্তিটি তারা অগ্রণী করেছিল, ঠিক আছে। এই কারণে যেহেতু বায়ুশক্তির ব্যবহার প্রচুর পরিমাণে এখানে হয়ে থাকে, তার জন্য ডেনমার্ককে বায়ুর দেশ বলা হয়ে থাকে, ঠিক আছে। চলো, আর এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন আমি এখানে বলে দিই, যেমন নেদারল্যান্ড, নেদারল্যান্ড একটু বলে দিই, নেদারল্যান্ড, দাঁড়াও বাংলাতেই লিখে দিই, নেদারল্যান্ড একটু বলে দিই, হ্যাঁ, নেদারল্যান্ড এইটাকে বলা হয় বায়ু কলের দেশ, কনফিউজ হবে না কিন্তু,
ডেনমার্কটা কী ছিল? ডেনমার্কটা ছিল বায়ুর দেশ। আর এই নেদারল্যান্ডকে বলা হয় বায়ু কলের দেশ। আর একটা আমরা জানি, একটু মুখে বলে দিচ্ছি, তোমরা পারলে লিখে নিতে পারো। জাপানকে প্রত্যেকে যেন বলা হয় উদীয়মান সূর্যের দেশ বলা হয়, লিখছি না এটা আমি। ব্রাজিলকে কি বলা হয়? বিশ্বের কফি পট বলা হয় ব্রাজিলকে। আর একটা জিনিস, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা, মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে বলা হয়, মানে এটা ইউএসএ বলতে পারো, আমেরিকা, এটাকে বলা হয় মেল্টিং মেল্টিং পট। মেল্টিং পট কি বলা হয়? মেল্টিং পট। আর একটা জিনিস দেখো, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডকে বলা হয় দীর্ঘ সাদা মেঘের দেশ। মাথায় রাখবে এগুলো, ঠিক আছে? এই কটা পয়েন্ট জাস্ট রাখো এক্সট্রা ইনফরমেশন হিসাবে। ওকে, ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন, নাম্বার 3 কি বলেছে দেখো, 3 নম্বর কোশ্চেনটা বলেছে কোন সালে কংগ্রেস ও মুসলিম লীগের লখনৌ চুক্তি, যেটাকে আমরা লখনৌ প্যাক্ট নামে পরিচিত, লখনৌ প্যাক্ট সাইন হয়? বলো কোনটা হবে লখনৌ প্যাক্ট? যেখানে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে চুক্তি হয়েছিল, ঠিক আছে? এই সালটা মনে রাখো, আর কিছু এখান থেকে দরকার নেই, এক্সট্রা অনেক কিছু আছে বলার। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 1916-তে। 1916-তে হয়ে থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। বলছি নিচের কোনটিকে প্রাকৃতিক একটি কার্যকারী একক হিসাবে কল্পনা করা যেতে পারে যেখানে জীবন্ত প্রাণীরা নিজেদের থেকে এবং আশেপাশের শারীরিক পরিবেশের সাথে যোগাযোগ করে? তো বলো কোনটা হবে? এটা প্রত্যেকে জানো, যেটাকে আমরা বলে থাকি বাস্তুতন্ত্র। কি বলা হয় তাকে? বাস্তুতন্ত্র মানে ইকোসিস্টেম, ঠিক আছে? কি বলা হয়? ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেমের ব্যাপারটাই এখানে বলা আছে, মানে বলেছে দেখো প্রকৃতির একটি কার্যকরী একক হিসাবে কল্পনা করা যেতে পারে যেখানে জীবন্ত প্রাণীরা নিজেদের মধ্যে একটি আশেপাশের শারীরিক পরিবেশের সাথে যোগাযোগ থাকে। তো এটা কি? সেটা বাস্তুতন্ত্রে দেখা যায়। অপশান সি ইকোসিস্টেম, যে আমরা পড়েছিলাম না, যে ওই যে সাপ ব্যাং খায়, সেই টাইপের একটা সার্কেল ক্রিয়েট হয়, তো সেই ব্যাপারগুলো সিম্পল ব্যাপার এখান থেকে। বলছে বিসিসিআই এর পুরো ফর্মটা কি, মানে পূর্ণ রূপটা কি, মানে ফুল ফর্ম জানতে চাই সেটা। বিসিসিআই আমাদের ক্রিকেট বোর্ড, যেটা প্রত্যেকে জানো বিসিসিআই, সেটা কি হয়ে যাবে? বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল না, বোর্ড অফ কন্ট্রোল না, এটাও নয়, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তো অপশান সি হয়ে যাবে রাইট আনসার, কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ক্রিকেট ইন ইন্ডিয়া, ঠিক আছে? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, মাথায় রাখতে হবে, এটা ইজি কোশ্চেন, তো প্রত্যেকে এটা পেরে যেতে। যদি বলা হয় যে বিসিসিআই কত সালে এস্টাবলিশ হয়? 1928-এ এস্টাবলিশ হয়েছিল। কততে? 1928 সালে এটি এস্টাবলিশ হয়েছিল, 1928-এ এস্টাবলিশ হয়েছিল। ক্লিয়ার? এবার এখান থেকে আর কিছু না, আর দরকার নেই, মোটামুটি আরেকটা জিনিস মনে রাখো, আইসিসি সম্পর্কে বলি। আইসিসির ফুল ফর্ম কি? ক্রিকেট যেহেতু রিলেটেড, আইসিসি, আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আই ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট, তারপর কাউন্সিল। আইসিসির হেডকোয়ার্টার কোথায়? ইউএতে অবস্থিত, দুবাইতে অবস্থিত, দুবাইতে অবস্থিত, আই থিঙ্ক দুবাই, ঠিক আছে? দুবাইতে অবস্থিত। ওকে, চলো নেক্সট, পরের কোশ্চেনটা সলভ করো। এটা ইজি কোশ্চেন আছে একদম, ভুল হয় না যেন, এটা ভুল হয় না যেন এটা। হ্যাঁ, টাইম দিচ্ছি আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য। দেখো কি বলেছে, বলেছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে হয়েছিল? দেখো 1951 থেকে 1956-তে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হয়েছিল, আর এটা এগ্রিকালচার বেসড ছিল, এগ্রিকালচার বেসড ছিল। তো 1951 দেখতে পাচ্ছি একটা অপশানে আছে, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার, এক্সট্রা ভাবার এখানে দরকার নেই, ঠিক আছে? এটা প্রত্যেকে পেরেছো, এটা প্রত্যেকে পড়েছো।
আর একটা জিনিস একটু বলে দিই, যেটা এক্সট্রা ইনফরমেশন, 1951 সালে যেটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, ক্লিয়ার, সেটায় 2069 কোটি টাকা খরচা হয়েছিল, মানে ব্যয় ছিল টোটাল, ঠিক আছে। যার যে টার্গেট ছিল 2.1%, এগুলো দিয়ে দেয় খুব ডেপথে জিজ্ঞাসা করলে, ঠিক আছে। যার লক্ষ্য ছিল 2.1% বার্ষিক বৃদ্ধির হার অর্জন করা, ঠিক আছে। এই পার্সেন্ট, এইটা মনে রাখো, জাস্ট এইটুক, আর কিছু লাগবে না। আর একটা জিনিস যদি বলা হয় যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে কোন কোন রোগের উপরে নিয়ন্ত্রণের দিকে দৃষ্টি দেওয়া হয়েছিল, সেটা মনে রাখবে। ম্যালেরিয়া, ম্যালেরিয়া, যক্ষা, ঠিক আছে, যক্ষা, আর হচ্ছে গুটি বসন্ত, গুটি বসন্ত, এই তিনটের উপরে তোমার দৃষ্টি দেওয়া হয়েছিল, এই মানে হেলথ সেক্টরে বলতে পারো, হেলথের দিকে। নেক্সট কী কী বললাম, ম্যালেরিয়া, যক্ষা আর গুটি বসন্ত। বলছে ক্যাশ রিজার্ভ রেশিও ছাড়াও ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদী কিছু রিজার্ভ তরল আকারে রাখতে হয়, তাকে কি বলা হয়? তাকে তরল আকারে মানে যেই টাকাটা মেনলি রাখতে হয়, মানে ঠিক আছে, ব্যাংকে গিয়ে সব থেকে লিকুইড জিনিস কি, মানি। লিকুইড মিন্স মানে যেটাকে তুমি খুব ইজিলি কনভার্ট করতে পারো, খুব ইজিলি কনভার্ট করতে পারো। দেখো মানির পরে কি, গোল্ড, গোল্ড সব থেকে বেশি লিকুইড মানির পরে, কারণ দেখো মানি দিয়ে তুমি যে কোনো কিছু কিনতে পারো, যা কিছু, যে কোনো কিছু, এটার ভ্যালু সেম, ঠিক আছে। আর তারপরে কি, গোল্ড, গোল্ডটাকেও তুমি যখন তখন কনভার্ট করে মানিতে নিয়ে আসতে পারো, ঠিক আছে। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে তরল, মিন্স আর কিছুই নয়, ওই তরল নয় যে কোনটাকে কত ইজিলি মানে মানিতে কনভার্ট করা যাবে, এইভাবে ভাবো, তাহলে বেটার হবে, মানে বেসিক ইজি ভাষা। এমনি তো নর্মালি অনেক কিছুই হয় এটা, ঠিক আছে, কিন্তু সহজ হবে। তো এটা মনে রাখো, অপশান সি হয়ে যাবে, এইটা অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সংবিবিধ তারল্য অনুপাত, এটা অপশান সি, মার্ক করো জাস্ট এটুকু, আর কিছু না। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন কোন সালে মানে পাস হয়, যেটা এমজি নারেগা, ঠিক আছে, এমজি নারেগা যেটা, এটা কোন সালে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখনও এক্সামে আসে খুব, এটা মনে রাখবে 2005-এ, 2005-এ এটা পাস হয়ে থাকে, 2005-এ এটা পাস হয়ে থাকে, ঠিক আছে। গ্যারান্টি স্কিম, যেটা 100 দিনের কাজ এটার মাধ্যমে দেওয়া হয়, ঠিক আছে। টোটাল এইটার মাধ্যমে কি করা হয়, 100 দিনের যে কাজ দেওয়া হয়, দেখবে গ্রামের দিকে এখনও পেয়ে থাকে, লোকজন করে এটায়। আর এটা এক্সাক্ট যদি বলা হয়, সেটা হচ্ছে 7ই সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর এটা হয়ে থাকে, 7 সেপ্টেম্বর 2005-এ এটা পাস হয়ে থাকে। আর এখানে যদি বলা হয় 100 দিনের কাজ, তো প্রত্যেকে জানো, যেটা এমজি নারেগার মাধ্যমে দিয়ে থাকে, দেখবে ওই গ্রামের দিকে এখনও পঞ্চায়েতের দিকে গেলে দেখবে ড্রেন ট্রেন কাটে, তারপরে এই পরিষ্কার জঙ্গল টঙ্গল করে, তো ওর মধ্যেই এগুলো আসে। আর এটা কত টাকা পেয়ে থাকে, এটা পেয়ে থাকে 220 টাকা, কত, 220 টাকা, 220 টাকা এটা মজুরি হিসাবে দেওয়া হয়ে থাকে। চলো নেক্সট, নাম্বার 9, নাম্বার 9-এর কোশ্চেন কী বলেছে, বলেছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফান্ডামেন্টাল রাইটস তো আমরা প্রত্যেকে পড়ি, ফান্ডামেন্টাল রাইটস কি, ফান্ডামেন্টাল রাইটস যেটা মেনলি আমাদের আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে, মানে এই দেশে বাস করতে গেলে কিছু সুবিধা দিয়ে থাকে, সেই সুবিধাগুলোকেই বলা হয় ফান্ডামেন্টাল রাইট, মানে যেগুলো সবাই পেয়ে থাকবে, সেটা নিচু জাতির হোক, উচ্চ জাতির হোক, ধনী হোক, গরিব হোক, সবাই এটা পেয়ে থাকবে, ঠিক আছে। তো সেইটা করার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, এটা একটু ইউনিক টাইপের কোশ্চেন তোমাদের লাগবে, তো অ্যান্সার করো। এইটা দেখো, ইন্দিরা গান্ধী, এটা অনেকে মার্ক করে দিতে পারো, না এটা নয়, মনমোহন সিং হবে না, জওয়াহরলাল নেহরু নিয়ে কনফিউজ ক্রিয়েট হতে পারে, কিন্তু তা নয়। এখান থেকে এক সেকেন্ড, হ্যাঁ ইন্দিরা গান্ধী হবে, এটা অপশান, আমি কাটলাম কেন, এটা ইন্দিরা গান্ধী হয়ে যাবে, হ্যাঁ ইন্দিরা গান্ধী হয়ে যাবে। এখান থেকে আমি একটু ক্যান্সেল আউট করে দিই, দেখো এ হবে না, এইটা এটা হবে না, অপশান এ, অপশান এ হয়ে যাবে রাইট আনসার, ঠিক আছে। সংবিধানে যে মৌলিক কর্তব্যগুলি আছে, আচ্ছা মৌলিক কর্তব্য এটা বলেছে না, ফান্ডামেন্টাল রাইটস নয়, এটা ফান্ডামেন্টাল ডিউটিস আছে, সরি, এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু এটাকে মুছে দিই, ফান্ডামেন্টাল রাইটস নয়, তো ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে বলে দিলাম, ফান্ডামেন্টাল রাইটস নয়, খেয়াল করে নিবি, ওকে। এটা ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলছেন, ফান্ডামেন্টাল ডিউটিস, তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস যেটা, ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছিল ইউএসএসআর থেকে, ইউএসএসআর থেকে
মানে রাশিয়া থেকে বলতে পারো। আর এটা আর্টিকেল 51-এর এতে আছে, এটা পার্ট কততে আছে, পার্ট 4-এ আছে, আই থিঙ্ক পার্ট 4-এ আছে। টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে, মানে এই দেশে ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে ডিফারেন্স কি, ফান্ডামেন্টাল রাইটসে মানে এই দেশে থাকলে এই দেশ কিছু সুবিধা দেবে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। কিন্তু এই দেশে থাকতে গেলে সেই ব্যক্তি নাগরিকেরও কিছু কর্তব্য আছে এই দেশের প্রতি, তো সেই জিনিসটাকে ফান্ডামেন্টাল ডিউটিস বলা হয়, যেটাকে বলা হয় মৌলিক কর্তব্য। আমি খেয়াল করিনি, ফান্ডামেন্টাল রাইটস বলে দিয়েছিলাম। তো এই সময় এটা হবে না, এটা হবে না, তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসে, এটা ইন্দিরা গান্ধী হয়ে যাবে। এটাই বেসিক কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন হওয়ার জন্য বলি ভালো করে পড়বে, নাহলে খুব সিলি মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে। দেখো, এটাকে বলা হয় সবুজ বিপ্লব প্রধান কোন প্রোগ্রামকে ঘিরে আবর্তিত হয়? গ্রিন, মানে যেটাকে আমরা গ্রিন রেভলিউশন বলে থাকি। এটা মেনলি বৃষ্টির জল সংগ্রহণ, না প্রাকৃতিক উদ্ভিদ, এটাও না উচ্চ ফলন, এটা অপশান সি। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। উচ্চ ফলন বৈচিত্র্য প্রোগ্রাম নামে এটা পরিচিত। ইংলিশটা পড়লে আরও তোমাদের বেটার মনে থাকবে। যেটাকে বলা হয় হাই ইয়েল্ড ভ্যারাইটি প্রোগ্রাম, যেটাকে কি বলা হয় আমি একটু লিখে দিই, হাই ইয়েল্ড ভ্যারাইটি প্রোগ্রাম। ঠিক আছে, নেক্সট সলভ করো, কি বলেছে এই কোশ্চেনটা। বলেছে থিরুভাতিরা উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়ে থাকে? থিরুভাতিরা দেখলেই বুঝতে পারছো একটা নামের সঙ্গে রিলেটেড না, ত্রিবন্তনামপুরম একটা নাম তোমরা শুনেছো, কেরালার যে রাজধানীর নাম সেটা ত্রিবন্তনামপুরম, তো সেটার মতোই অনেকটা আসে, তো দেখেই বুঝতে পারছো এটা সাউথ ইন্ডিয়া। তো তোমরা যদি আন্দাজেও মার্ক করো তো এই অপশানটাকেই মার্ক করবে, তো কেরালা হয়ে যাবে রাইট আনসার। তো এটা সম্পর্কে একটু বলি। দেখো, থিরুভাতিরা উৎসব কি, ওটা থিরুভাতিরা উৎসব প্রাথমিকভাবে যেটা মেনলি সাউথের দিকে হয়ে থাকে, কেরালার দিকে হয়ে থাকে, এটি একটি হিন্দু উৎসব হিসাবে, যা লর্ড শিভার উদ্দেশ্যে এটাকে করা হয়, মানে শিবের পুজো আর কি বলতে পারো, সেইটার হিসেবে করা হয়ে থাকে। এটি বিশেষ করে মহিলাদের জন্য বিশেষ তাৎপর্য রাখে এটা। ঠিক আছে, মহিলারা মেনলি এটা করে থাকে। ওকে, যেমন সেই আমাদের এখানে শিবরাত্রির মতো সেই টাইপের এই জিনিসটা কানেক্ট করতে পারো। ওকে, 12টা। নাম্বার 12, নাম্বার 12 কী বলেছে? কৃত্রিম তন্তু, কৃত্রিম রাবার আর প্লাস্টিক, ডাই সামগ্রী, ওষুধ এবং ফার্মাসিউটিক্যাল তৈরিতে কি ব্যবহার করে থাকে? তো মেনলি আমরা জানি এখানে আখ এইসব কিছুই নয়, এটাই অপশান বি, পেট্রোকেমিক্যাল ব্যবহার করে থাকে। এটা বেসিক কোশ্চেন ছিল একদম, এটা প্রত্যেকে পারতো, এটা প্রত্যেকে পারতো। কাউন্ট করবে কিন্তু কতগুলো পারছো। নিচের কোনটা পারবে? দেখো, শিলা যেটা রক সিস্টেম, আমাদের রক সিস্টেম, রক কত প্রকারের হয়ে থাকে মেনলি? একটা হচ্ছে ইগনিয়াস রক, আই দিয়ে বোঝাচ্ছি, যেটাকে আগ্নেয় শিলা বলা হয়, ইগনিয়াস রক, ঠিক আছে, আগ্নেয় শিলা। আর একটা হচ্ছে তোমার সেডিমেন্টারি রক, যেটাকে পাললিক শিলা বলা হয়। আর একটা তোমার হচ্ছে কী শিলা? মেটামরফিক রক, মানে রূপান্তরিত শিলা। তো ইগনিয়াস রকের মধ্যে কি কি পড়ে? যেটা গ্রানাইট, ব্যাসল্ট, এগুলো। আর পাললিক শিলার মধ্যে কি কি পড়ে থাকে? যেমন পাললিক শিলার মধ্যে এইটা দেখতে পাচ্ছি আমরা নর্মালি এখান থেকে, দাঁড়াও একটু ভুল বলে দিলাম, এখান থেকে ইগনিয়াস রক, এখান থেকে ইগনিয়াস রকের মধ্যে তোমার ব্যাসেল্ট পড়বে, হ্যাঁ ব্যাসেল্ট পড়বে এখান থেকে। তোমার যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে পাললিক শিলা নয়। আচ্ছা, হ্যাঁ ঠিকই বললাম, তো ফার্স্টে ঠিকই বলেছি। এটার মধ্যে তোমার গ্রানাইট, ব্যাসেল্ট এগুলো পড়বে। আর এই রক সিস্টেমে যেটা সেডিমেন্টারি রক, এর মধ্যে কি কি আসে? সেডিমেন্টারি রকের মধ্যে তোমার আসবে, মানে পাললিক শিলার মধ্যে যেটা বেলে পাথর, তারপর এই দেখতে পাচ্ছ শেল, এই জিনিসপত্রগুলো আসবে। ঠিক আছে, কোয়ার্টজাইট, এইটার মধ্যে কোয়ার্টজাইটে চেঞ্জ হয়ে এটা রূপান্তরিত হয়। ঠিক আছে, মোটামুটি তো এই যে তিনটে রক দেখতে পাচ্ছ, একটা আগ্নেয় শিলা, পাললিক শিলা আর হচ্ছে রূপান্তরিত শিলা, এই এইটাই হচ্ছে বেস ফর্ম, মানে এইটা থেকেই সমস্ত শিলার কিন্তু তৈরি হয়, মানে আগ্নেয় শিলা থেকেই প্রত্যেকটা শিলা অন্যান্য তৈরি হয়ে থাকে। তো এখান থেকে গ্রানাইট যে শিলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগ্নেয় শিলা। এটা কি? এটা আগ্নেয় শিলা, যেটাকে বলা হয় ইগনিয়াস রক। তো বেলে পাথর, লোয়েস, শেল, তার মানে এরা পাললিক শিলা। তো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট। আরেকটা জিনিস একটু বলে দিই, যে এই যে পাললিক শিলার ব্যাপারটা, পাললিক শিলায় যদি বলা হয় তোমাকে যে কয়লা, পেট্রোলিয়াম, তারপর হচ্ছে ন্যাচারাল গ্যাস, এগুলো কোথায় পাওয়া যায়? কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এগুলো কোন শিলাতে দেখা যায়? এগুলো দেখা যায় পাললিক শিলাতে,
মানে সেডিমেন্টারি রকে দেখা যায়, সেডিমেন্টারি রকে দেখা যায়, এটা কিন্তু কোশ্চেন আসে এক্সামে, ঠিক আছে, যে কয়লা কোন শিলাতে দেখা যায় বা পেট্রোলিয়াম এখান থেকে কোথায় দেখা যায়। মেগাস্টিনসের মতে রাজকীয় শোভাযাত্রা চন্দ্রগুপ্তের প্রহরীরা সোনা ও রৌপ্য দিয়ে সজ্জিত কোন প্রাণীতে চড়তেন? এটা বেসিক কোশ্চেন, দেখো মগধের কথা বলছে মেনলি, তোমরা এটার অ্যান্সার করতে পারবে যে কোনটা হবে। তখন যেটার ইউজ সব থেকে বেশি পরিমাণে ছিল সেটা হচ্ছে হাতি, এটার উপর তারা চড়তেন, ঠিক আছে, এসবের মধ্যে কিচ্ছু নয়, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট, মুভি টুভি তো তোমরা দেখেছো এগুলো। বলছে কালবেলিয়া ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? এটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব রিপিট করে এক্সামে। কালবেলিয়া ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? দেখো কালবেলিয়া, ঠিক আছে, এটা মনে রাখবে রাজস্থানের, রাজস্থানের অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। রাজস্থানের খুব ইম্পর্টেন্ট একটা লোকনৃত্য বলতে পারো, ঠিক আছে, ওকে, কালবেলিয়া মনে রাখবে। চলো নেক্সট, নিচের কোন উৎসবে আগস্ট সেপ্টেম্বর মাসে ফসল কাটার মৌসুম উদযাপিত হয়? আগস্ট সেপ্টেম্বর, তো খেয়াল করো আগস্ট আর সেপ্টেম্বর কোন টাইমটা, কোন টাইমটা হবে, তো এটা মনে রাখবে, এটা কোন উৎসব পালন হয়, এটা ওনাম, টাইমটা মনে রাখো, আগস্ট আর সেপ্টেম্বর, মানে এটা কোন মান্থ চলছে আমাদের, আগস্ট, আর এরপরে সেপ্টেম্বর, তার মানে ওনাম এর মধ্যেই আসবে, ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওনাম কোন জায়গায় হয়? ওনাম হয়ে যায় কেরালাতে, কেরালাতে হয়ে থাকে ওনাম, ঠিক আছে, কেরালাতে হয়ে থাকে ওনাম, ওকে। আর এখান থেকে লোহারি, লোহারি এটা পাঞ্জাবে হয়ে থাকে, পাঞ্জাবে হয়ে থাকে, এটাও তোমার ফসল কাটার জন্যই, মানে ঠিক আছে, শীতের শেষে দীর্ঘদিনের ওই পরে রবি শস্য ফসল কাটা উদযাপন এটা, ঠিক আছে, এটাও তোমার উত্তর ভারতেও কিছু কিছু অংশ দেখা যায় এটা, লোহারি। আর বৈশাখী কি, বৈশাখী এটাও তোমার পাঞ্জাব আর নর্থ ইন্ডিয়ার দিকে এটা দেখা যায় মেনলি, ওকে। চলো পরের কোশ্চেন, 17, 17 কোশ্চেনটা, টাইম দিচ্ছি, করো। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট করবে খুব। ভারতের সংবিধানে কোন অংশকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ক্ষমতা ও কার্যাবলী রয়েছে? তো আর্টিকেলটা যেটা ইউপিএসসির কথা বলছে, ঠিক আছে, ইউপিএসসির কথা বলছে, এটার আর্টিকেল যদি বলা হয় সেটা 315 থেকে 323-এর মধ্যে আছে আর্টিকেল ইউপিএসসির জন্য, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, যেটা এক্সাম তোমরা মেনলি জানো, ঠিক আছে। এবার এইটা বলেছে কোন পার্টে আছে, কোন পার্টে আছে, এইটা অনেক সময় আমরা ভুলে যাই, এটা হয়ে যাবে তোমার নাম্বার 14, নাম্বার 14 কোথায় আছে? অপশান ডিতে, অপশান ডিতে, দেখো এটা 10 আর এটা 4, তাহলে 14, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, পার্ট 14-এ, পার্ট 14-এ মনে রাখবে, পার্ট 14-এ, ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার করো। বলেছে রুসা হলো ভারতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়গুলি সমৃদ্ধ বিস্তৃতি দ্বারা অনুষ্ঠিত প্রতিশ্রুতি আরও এগিয়ে নিতে কেন্দ্রীয় সরকারের অবদান, ঠিক আছে, এটা একটা কি কেন্দ্রীয় সরকারের কোনো কিছু একটা অবদান, যে বিশ্ববিদ্যালয়গুলি সমৃদ্ধ করা, মানে আরও স্ট্যাবলিশমেন্ট করার জন্য। তাহলে রুসার অর্থ কী, রুসার অর্থ কী, এটা মনে রাখবে, ইংলিশটা বেটার, ইংলিশটা আমি তোমাদের বলছি, হ্যাঁ ইংলিশটা বলছি, এটা যাবে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, আর ফর রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, তাহলে দেখো এটা আছে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা হবে না, এইটা হবে না, শিখ হবে না, শিখ কেন হবে, শিক্ষা আছে না, আবার রাজীব গান্ধী একজন ব্যক্তির নাম দিয়ে দিয়েছে এখানে, তো এটা কাটা দাও, তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ওকে, পরের কোশ্চেন সলভ করে নিজেরা, ভুল যেন না হয়, হ্যাঁ, ওকে। বলেছে নিম্নের কোন রাজ্যে বিখ্যাত লুসাং উৎসব পালিত হয়? লুসাং উৎসব কোথায় পালিত হয়? এটা সিকিমে হয়, সিকিম মনে রাখবে, সিকিমে হয়ে থাকে লুসাং। এখান থেকে একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল মণিপুরে হয়ে থাকে, আর রাজস্থানে আর আসামে, এই তিনটের মধ্যে একটা একটা করে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালের নাম বলো, ঠিক আছে,
তো এখান থেকে আসামের মধ্যে আমরা জানি বিহু ফেস্টিভ্যাল হয়ে থাকে, বিহু ফেস্টিভ্যাল হয়ে থাকে। আর এখানে আর একটা হয় রঙ্গিলা বিহু হয়, ওই বিহু নামটা মনে রাখো তাহলেই হয়ে যাবে। আর এখানেও দুর্গাপুজো হয় কিন্তু, ঠিক আছে। বিহু মেনলি কি ফসল কাটার একটি উৎসব, কিন্তু বিহু হচ্ছে ফসল কাটার। আর মণিপুরে কি হয়, মণিপুরের একটা ইম্পর্টেন্ট উৎসবের নাম বলো। লিখছি আমি, মণিপুরের জন্য ইম্পর্টেন্ট নিঙ্গল, নিঙ্গল, নিঙ্গল চা কৌবা, নিঙ্গল চা কৌবা। এটা হচ্ছে মণিপুরের একটা উৎসব, যা ভাই বোনদের মানে যেমন রাখির মতো, রাখির কেসের মতো, ভাই বোনেদের এটা সম্পর্কের মধ্যে সম্মানের নিঙ্গল চৌবা। রাজস্থানের কি একটা ইম্পর্টেন্ট, রাজস্থানে ইম্পর্টেন্ট মনে রাখো, এটা পুষ্কর উট মেলা, যেটা পুষ্কর মনে রাখো, পুষ্কর ফেস্টিভ্যাল বা পুষ্কর ফেয়ার, পুষ্কর ফেয়ার যেটা উটের মেলা মেনলি হয়ে থাকে, ঠিক আছে। এইটুকু। নেক্সট কোশ্চেন চলে আসো। এটা বলেছে চোল আমলে মুভেন দ্য ভিলেন এবং আড়াইয়ার ড্যাশের উপাধি ছিল, অ্যান্সার করো। দেখো কি নাম বলেছে এটা, মুভেন দ্য ভিলান আর হচ্ছে আড়াইয়ার, কাদের উপাধি ছিল মেনলি। এটা না জানা থাকলে একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে। এটা মনে রেখে দাও, এটা হয়ে যাবে যে জমির মালিক ধনী, মানে ওই জমিদার টাইপস, তাদেরকে বোঝাতো, উপাধি ছিল তাদের। তো মুভেন দ্য ভিলান, তো সেটা হিসাবে মনে রাখো তাহলেই হবে। ওকে, চলে আসো নেক্সট। বলছে গুরু পঙ্কজ চরণ দাস কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত প্রবক্তা ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। গুরু পঙ্কজ চরণ দাস, গুরু পঙ্কজ চরণ দাস এটা ছিলেন তিনি ওড়িশি। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। যেটা পঙ্কজ চরণ দাস তিনি ওড়িশির সঙ্গে কানেক্টেড ছিলেন। ওকে, নেক্সট। ভারতে দেশের একমাত্র শিল্প যা স্বনির্ভর এবং মূল্য শৃঙ্খলে সম্পূর্ণ, অর্থাৎ কাঁচামাল থেকে সর্বোচ্চ মূল্য সংযোজন পণ্য পর্যন্ত, এখানে কোন শিল্পের কথা বলা হয়েছে? মানে সমস্ত কিছু এখানে ভারতীয় এখানে কথা বলা হয়েছে। দেখো, ভারতীয় দেশের একমাত্র শিল্প যা স্বনির্ভর, মানে বাইরে থেকে কোনো জিনিসও আনতে হয় না, নিজেদের কাছেই আছে। আর হচ্ছে মূল্য শৃঙ্খলে সম্পূর্ণ, অর্থাৎ কাঁচামাল থেকে সর্বোচ্চ মূল্য সংযোজন পণ্য পর্যন্ত, মানে সমস্ত কিছু আমাদের এখানেই আছে। তো সেইটা মেনলি আমরা জানি বস্ত্রশিল্পের উপর ডিপেন্ড করে প্রথম থেকেই ছিল। তো সেটা হয়ে যাবে অ্যান্সার অপশান ডি। নিম্নের মধ্যে কে খোদাই খিদমতগার নামে পরিচিত, বা এটা প্রত্যেকে যেন খোদাই খিদমতগার কাকে বলা হয়, যেটাকে ফরেন্টিয়ার গান্ধী বলা হয় বা সীমান্ত গান্ধী নামে তিনি পরিচিত যে ব্যক্তি, ঠিক আছে, তার নাম কি খান আব্দুর গফর খান, যাকে রেড শার্টও বলা হতো। রেড শার্ট, রেড শার্ট মানে তার যে ফলোয়ার্সরা ছিল তারা লাল রঙের ড্রেস পরতো, শার্টস, তোর জন্য রেড শার্ট কাদের বলা হতো সেটাও কিন্তু কোশ্চেনে আসে। নেক্সট, তো অপশান সি হয়ে যাবে, এটা রাইট আনসার, খান আব্দুল গফর খান। এটা কমন কোশ্চেন। বলেছে সাইক্লোস্টোমগুলি হলো চোয়ালবিহীন, অ্যান্সার করো কোনটা, এদের মধ্যে কোনটা হবে? সাইক্লোস্টোম, ঠিক আছে, সাইক্লোস্টোম এর মধ্যে কোনটা চোয়ালবিহীন হবে? এটা মেনলি দেখো চোয়ালবিহীন বলেছে, তো কোনটা হবে? দেখো এটা হয়ে যাবে, মনে রাখো যেটা এই যে টপিকটা না, এটা হচ্ছে অ্যানিমাল কিংডমের, প্রত্যেকে এই টপিকটাকে একটু কভার করে দেবে, কভার করে রাখবে, কারণ এটা থেকে কোশ্চেন আসে খুব, কারণ এখানে বোঝার থেকে বেশি মনে রাখাটা বেশি ইম্পর্টেন্ট। তোর জন্য আমি একটা করে কোশ্চেন এখানে দেখাচ্ছি। দেখো, এটা মেরুদণ্ডী বা ভার্টিব্রেট প্রাণীদের মধ্যে মেনলি চোয়ালবিহীন এটা হয়ে থাকে, এটা সাইক্লোস্টোম। একটি ভারতীয় শহরের প্রথম সম্পূর্ণ জনগণনা, যেটা 1830 সালে ড্যাশ দ্বারা পরিচালিত হয়, মানে কার দ্বারা হয়েছিল এটা ফার্স্ট, ঠিক আছে। 1830 সালে যেটা ফার্স্ট হয়েছিল একটি শহরে, যেটা জনসংখ্যা গণনা হয়েছিল, দেখো এমনি মনে রাখো যে ব্রিটিশ যে ভাইসরয় লর্ড মেয়ো, ঠিক আছে, লর্ড মেয়ো
লর্ড মেয়োর সময় ফার্স্ট সেন্সাস হয়ে থাকে বা জনগণনা হয়ে থাকে, যেটা হয়েছিল 1872 সালে। 1872 সালে, ঠিক আছে, 1872 সালে মেনলি হয়েছিল, যেটা আধুনিকভাবে বলতে পারো। আর এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, হেনরি ওয়াল্টার। হেনরি ওয়াল্টার নামটা মনে রাখো, এটাও ইউনিক কোশ্চেন একটা, যে একটি ভারতীয় শহরের প্রথম জনসংখ্যা সম্পূর্ণ জনগণনা, মানে একটা শহরের কথা বলছি, নট পুরো কান্ট্রি। অ্যান্সার করো কোনটা হবে। 2023 বিশ্বকাপে মোট কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপে? ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা এখানে বলছে, অ্যান্সার করো। কে জিতেছে আর কোথায় হয়েছিল এটাও বলবে। এটা হয়েছিল ইন্ডিয়াতে হয়েছিল, আমরা জানি এটা। ফাইনাল কে খেলেছিল? ইন্ডিয়ার অস্ট্রেলিয়া। আর টোটাল কতগুলো কান্ট্রি পার্টিসিপেট করেছিল? 10টা। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এখান থেকে সর্বাধিক রান কে করেছিল এটা মনে রাখবে, বিরাট কোহলি। নেক্সট 7000টা। কোন সংবিধান সংশোধনকে ক্ষুদ্র সংবিধানও বলা হয়? কেন ক্ষুদ্র সংবিধান বলা হয়? কারণ অনেক পরিমাণে ওটায় অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, চেঞ্জ এসেছিল, মানে এই চেঞ্জ প্রচুর হয়েছিল। যেটা 42 অ্যামেন্ডমেন্ট যেটা করেছিল, 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1976 সালে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 42। কত হবে? 42 হয়ে যাবে। ওকে, 42 হয়ে যাবে। নেক্সট রয়েছে ওয়ার্ল্ড হেলথ মানে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? অ্যান্সার করো। এটা হয়ে যাবে 7 এপ্রিল। ডেটটাকে মনে রাখো, আর কিচ্ছু না, ডেটটাকে মনে রাখো 7 এপ্রিল, কারণ এই সময় হু এস্টাবলিশ হয়েছিল ওই ডেটে, তাহলে তার জন্য এটা ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালিত হয়। আর একটা জিনিস মনে রাখো, হু যেটা, এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভাতে। জেনেভাতে অবস্থিত, ঠিক আছে। যোগ দর্শনের ব্যাখ্যা কে দেন? অ্যান্সার করো কোনটা হবে। এটা যাবে অপশান বি, পতঞ্জলি। অপশান বি, পতঞ্জলি। নেক্সট নাম্বার 30 অ্যান্ড লাস্ট কোশ্চেন। বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? তো এর নাম হয়ে যায় ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তো অপশান বি, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তিনি কোন দেশের, এটা একটু কমেন্ট সেকশনে জানাবে ভালো করে, ঠিক আছে। তো এই 30টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম। এই 30টা কোশ্চেনের মধ্যে কতগুলো ঠিক করতে পারলে অবশ্যই জানাবে। যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে। প্রত্যেকটা ক্লাসে তোমরা স্টাডি মেটেরিয়াল, এখনও আমি পিডিএফ দিইনি, তবুও আমি দিলে ওখান থেকেই কালেক্ট করতে পারবে, ঠিক আছে। আর ফুল মক টেস্ট তোমরা সপ্তাহে, এটা হয়ে থাকে প্রত্যেক সপ্তাহতেই। আর কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। আর যারা নতুন আছো চ্যানেলের উপর অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। আর যেটা বলার, যে এই ব্যাচটায় যারা এখনও জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে। কোনো ডাউট যদি থেকে থাকে দেখো ডিসক্রিপশনে পুরো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আর এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে 9647553612, ঠিক আছে। চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।